স্বাগত জানাচ্ছি। আজকের লেসন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন 9 প্রকার, তার মধ্যে রিলেটিভ প্রোনাউন একটি। আমি এই ভিডিওতে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আলোচনায় যাচ্ছি। ইনসাইড ইংলিশে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমনটা একটু আগে আমি বলেছি, রিলেটিভ প্রোনাউন বলতে আমরা হু, হুম, হুজ, হুইচ, দ্যাট প্রধানত এই কয়টাকে বুঝি। রিলেটিভ প্রোনাউন কনজাংশনের মতো একটি বাক্যকে আরেকটি বাক্যের সাথে যুক্ত করে। রিলেটিভ প্রোনাউন দ্বারা যে বাক্যটি যুক্ত হয় সেটিকে রিলেটিভ ক্লজ বলা হয়। যেমন, দ্য গার্ল হু ইজ সিঙ্গিং ইজ মাই সিস্টার। কথাটার বাংলা অর্থ হচ্ছে দ্য গার্ল হু ইজ সিঙ্গিং, মানে যে মেয়েটি গান গাইছে, ইজ মাই সিস্টার, সে আমার বোন। এখানে হু ইজ সিঙ্গিং এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, কারণ রিলেটিভ প্রোনাউন দ্বারা এই ক্লজটি যুক্ত হয়েছে মূল বাক্যের সাথে। মূল বাক্য হচ্ছে দ্য গার্ল ইজ মাই সিস্টার, এটা হচ্ছে মেইন ক্লজ, মূল বাক্য। আর হু ইজ সিঙ্গিং এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, এটা মেয়েটি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, মানে মেয়েটি আমার বোন। প্রশ্ন আসতে পারে কোন মেয়েটি, তো এই ধরনের কোনো প্রশ্ন আর যাতে না আসে সেজন্য এই রিলেটিভ ক্লজটি যুক্ত করা হয়েছে। অর্থাৎ হু ইজ সিঙ্গিং, যে মেয়েটি গান গাইছে আমি তার কথা বলছি, সে আমার বোন। I know the boys who are playing in the field, অর্থাৎ আমি ছেলেগুলোকে চিনি। কোন ছেলেগুলো? who are playing in the field। এখানে I know the boys এটা হচ্ছে মেইন ক্লজ। এখন মেইন ক্লজ বলার পরে I know the boys যদি বলি আমি ছেলেগুলোকে চিনি, এখন প্রশ্ন আসছে যে কোন ছেলেগুলো। তো এরকম প্রশ্নের ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য, মানে যাতে প্রশ্ন না আসে একবারেই সেরে নেওয়ার জন্য, বয়েজগুলোকে আমি কোন বয়েজগুলোকে চিনি বলছি সেটা রিলেটিভ ক্লজ দ্বারা পরিষ্কার ক্লিয়ারভাবে আমি বুঝাই দিচ্ছি যে আই নো দ্য বয়েজ, আমি ছেলেগুলোকে চিনি। কোন ছেলেগুলো? হু আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, যারা মাঠে খেলছে। এখানে হু আর প্লেয়িং ইন দ্য ফিল্ড এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, যেহেতু এটা রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত হয়েছে। আই স দ্য ম্যান হুম ইউ গেভ দ্য মানি, আমি লোকটাকে দেখেছিলাম যাকে, হুম মানে যাকে, ইউ গেভ দ্য মানি তুমি টাকাটা দিয়েছিলে। তাহলে এখানে হুম হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত ক্লজকে বলা হয় রিলেটিভ ক্লজ। ক্লজ মানে কিন্তু একটা বাক্য, অর্থাৎ বাক্য, একটি বাক্য যখন আরেকটি বাক্যের সাথে যুক্ত হয় তখন আলাদা আলাদা এই বাক্যগুলোকে ক্লজ বলা হয়। আই স দ্য ম্যান এটা হচ্ছে মেইন ক্লজ, আর হুম ইউ গেভ দ্য মানি এটা হচ্ছে এখানে রিলেটিভ ক্লজ। ম্যানটি সম্পর্কে ধারণা দিচ্ছে, কোন ম্যানটি? যাকে তুমি টাকাটা দিয়েছিলে। আই লস্ট দ্য বুক হুইচ ইউ ল্যান্ড মি। আই লস্ট দ্য বুক আমি বইটা হারিয়ে ফেলেছি যেটি তুমি আমাকে ধার দিয়েছিলে। ল্যান্ড মানে ল্যান্ড অর্থ হচ্ছে ধার দেয়া। তো যাই হোক, আই লস্ট দ্য বুক এটা হচ্ছে মেইন ক্লজ, আর হুইচ ইউ ল্যান্ড মি যেটি তুমি আমাকে ধার দিয়েছিলে এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ কেন যুক্ত করা হয়েছে? এখানে ওই বুক সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, অর্থাৎ আমি যে বইটা হারিয়ে ফেলেছি কোন বইটার কথা বলছি এখানে, এটা ক্লিয়ার করে বোঝা যাওয়ার জন্য, যেটি তুমি আমাকে ধার দিয়েছিলে। এখানে একটা নোট বলা হচ্ছে, রিলেটিভ প্রোনাউন্স বাক্যে নাউনের পরে বসে। এই নোটগুলো খেয়াল রাখতে হবে। রিলেটিভ প্রোনাউন বাক্যে কোথায় বসে? রিলেটিভ প্রোনাউন বাক্যে নাউনের পরে বসে। যেমন ধরা যাক, এই যে এখানে গার্ল হচ্ছে নাউন, মেয়েটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য হু ইজ সিঙ্গিং এই রিলেটিভ ক্লজটি বসানো হয়েছে। আবার আই নো দ্য বয়েজ, বয় হচ্ছে এখানে নাউন, নাউনের পরে হু দিয়ে রিলেটিভ প্রোনাউন দিয়ে এই রিলেটিভ ক্লজটি বসানো হয়েছে। আই স দ্য ম্যান, ম্যান হচ্ছে নাউন, নাউনের পরে হুম দিয়ে এই রিলেটিভ ক্লজটি বসানো হয়েছে। আই লস্ট দ্য বুক, বুক হচ্ছে নাউন, হুইচ রিলেটিভ প্রোনাউন, আর হুইচ দিয়ে এই রিলেটিভ ক্লজটি বসানো হয়েছে। অর্থাৎ এক কথায় রিলেটিভ প্রোনাউন কোথায় বসে? নাউনের পরপর। যে নাউন সম্পর্কে আমি ধারণা দিতে যাচ্ছি সেই নাউনটির ঠিক পরে রিলেটিভ প্রোনাউন দিয়ে একটা রিলেটিভ ক্লজ তৈরি করতে হয়। তবে এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। আমরা যে বলছি এখানে নাউনের পরপর বসে, ব্যতিক্রমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, দোজ। দোজ মানে যারা, মানে মানুষকে মিন করে যদি দোজ বলা হয়, তো এগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক প্রোনাউন। ব্যক্তিকেন্দ্রিক প্রোনাউনের পরে কিন্তু রিলেটিভ প্রোনাউন হু বসে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ইট ইজ আই হু অ্যাম ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। এখানে আই হচ্ছে একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের পাশে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসতে পারে।
আরেকটা নোট যেটাতে বলা হচ্ছে যে নাউনের পরে রিলেটিভ প্রোনাউন বসে সেই নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। যেমন প্রথম উদাহরণে গার্ল, এটা হচ্ছে নাউন, এই নাউনটার পরে রিলেটিভ প্রোনাউন বসেছে, তাহলে গার্ল হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, এই হু এর রিলেটিভ প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট। তারপর এই দ্বিতীয় উদাহরণে বয়েজ হচ্ছে নাউন এবং বয়েজের পরেই কিন্তু রিলেটিভ প্রোনাউন বসেছে, তাই বয়েজটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, মানে হু দ্বারা বয়কে বোঝানো হচ্ছে। তৃতীয় উদাহরণে ম্যান, এটা হচ্ছে নাউন আর হুম হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউনটা যেহেতু ম্যান নামক নাউনের পরে বসেছে, তাহলে ম্যানটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, হুমের অ্যান্টিসিডেন্ট, মানে হুম দিয়ে ম্যানকেই বোঝানো হচ্ছে। বুক, চতুর্থ উদাহরণে বুক হচ্ছে নাউন আর হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে হুইচ রিলেটিভ প্রোনাউনটি কোন নাউনের পরপর বসেছে? বুকের পরপর বসেছে, তাহলে চতুর্থ উদাহরণে বুক নাউনটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কার অ্যান্টিসিডেন্ট? হুইচ নামক রিলেটিভ প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট। তাহলে এই নোটটা মনে রাখা জরুরি যে যে নাউনের পরে রিলেটিভ প্রোনাউন বসে সেই নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। রিলেটিভ প্রোনাউনের বাংলা অর্থ জেনে নেওয়া যাক। প্রথম রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। হু এর বাংলা অর্থ হচ্ছে যে অথবা যারা। মনে রাখতে হবে এটি শুধুমাত্র ব্যক্তিবাচক নাউনের পরে বসে, শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। হুটা মানুষ ছাড়া অন্য কোনো নাউনের জন্য হু ব্যবহার করা যায় না। যেমন দ্য গার্ল হু ইজ সিঙ্গিং ইজ মাই সিস্টার, অর্থাৎ এখানে আমি যে হু ব্যবহার করেছি কারণ তার পূর্বের নাউনটি মানে অ্যান্টিসিডেন্টটি ব্যক্তি মানে মানুষ, মানুষের পাশেই হু বসানো যায়, হু মানুষ ছাড়া অন্য কোনো নাউনের পাশে বসানো যায় না। আরেকটি উদাহরণ দেখাচ্ছি, আই নো দ্য বয়েজ, আমি ছেলেগুলোকে চিনি, হু আর প্লেইং ইন দ্য ফিল্ড, প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে হু রিলেটিভ প্রোনাউনটা বসেছে বয়েজ মানে ব্যক্তিবাচক নাউনের পাশে, তো এটাই আমি বোঝাতে যাচ্ছি যে হু সবসময় ব্যক্তিবাচক নাউনের পরে বসে। একটা নোট আছে, হু সাবজেক্ট, মানে হু সবসময় সাবজেক্টের ভূমিকা পালন করে, তাই এর পরে সবসময় ভার্ব বসে। যেমন এই যে হু ইজ, হুর পরে ভার্ব বসেছে। দ্বিতীয় উদাহরণে হু আর, হু এর পরপর ভার্ব বসেছে, অর্থাৎ হু হচ্ছে সাবজেক্টের সমমান আর সাবজেক্টের পরে তো সবসময় ভার্বই থাকবে, তাই হু যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে হুর পরে সবসময় ভার্ব থাকবে। হুম, হুম মানে হচ্ছে হু এর বাংলা অর্থ হচ্ছে যাকে বা যাদেরকে, যাকে অথবা যাদেরকে। এটিও শুধুমাত্র ব্যক্তিবাচক নাউনের পরে বসে, হু এর মতো এটিও ব্যক্তিবাচক নাউনের পরে বসে। যেমন আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, হুম ইউ আর লুকিং ফর, যাকে তুমি খুঁজছ। এই যে হুম এখানে ব্যবহার করা হয়েছে ম্যানের পাশে, ম্যান হচ্ছে একটা ব্যক্তিবাচক নাউন, তাহলে ব্যক্তিবাচক নাউনের পরে হুম বসে। একটা নোট স্মরণে রাখতে হবে, হুমটা হচ্ছে অবজেক্টের কাজ করে, হুম অবজেক্টের সমমান, তাই এর পরে নাউন বা প্রোনাউন বসে, অর্থাৎ হুমের পরে সবসময় নাউন অথবা প্রোনাউন দেখা যাবে, যার প্রমাণ হচ্ছে উপরের উদাহরণটি। এই যে হুমের পরে কি দেখা যাচ্ছে? ইউ, মানে একটা প্রোনাউন। এখানে আমরা দেখব আরেকটা রিলেটিভ প্রোনাউন, সেটা হচ্ছে হুজ। হুজ এর বাংলা অর্থ হচ্ছে যার অথবা যাদের। এটি ব্যক্তি বস্তু যে কোনো ধরনের নাউনের পরে বসে, অর্থাৎ এটির জন্য ব্যক্তি বস্তু ভেদাভেদ করতে হয় না। যেমন উই শুড হেল্প দ্য বয়, আমাদের উচিত সেই ছেলেটিকে সাহায্য করা, হুজ প্যারেন্টস আর ডেড, যার বাবা মা মারা গেছে। তো যার প্রয়োজন বয় হোক আর যাই হোক হুজ বসাতেই পারবো। এখানে একটা নোট লক্ষণীয়, হুজ পসেসিভের সমমান। তো আমরা জানি পসেসিভের পরে সবসময় বাধ্যতামূলক নাউন থাকতে হয়, তাই হুজের পরে নাউন বসে। যেমন এই যে হুজ, এটির পরে প্যারেন্টসটা হচ্ছে নাউন। হুইচ এর বাংলা অর্থ হচ্ছে যেটি অথবা যেগুলো। এটি বস্তুবাচক নাউনের পরে বসে, ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো প্রাণীর পরে বসে, শিশুর পরে বসে। মোট তিন ধরনের নাউনের পরে বসে। প্রথমত বস্তুবাচক নাউনের পরে হুইচ বসে, ব্যক্তি ছাড়া অন্য যে কোনো প্রাণী এর পরে বসবে হুইচ, আর শিশুর পরে হুইচ বসে। শিশু কিন্তু মানুষ, কিন্তু এরা যেহেতু এখনো অবুঝ বুদ্ধিহীন, তাই এদের ক্ষেত্রে হুইচ ব্যবহার করা হয়। যেমন আই লস্ট দ্য বুক হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে, যেটা গতকাল কেনা হয়েছিল। তো এখানে বুক হচ্ছে বস্তুবাচক নাউন, সেজন্য হুইচ ব্যবহার হয়েছে। আই স দ্য কাউ হুইচ ইউ বট, আমি সেই গরুটা দেখেছি যেটা তুমি কিনেছিলে। তাহলে এখানে হুইচ বসেছে কেন? কাউ এটা হচ্ছে মানুষ ব্যতীত অন্য প্রাণী, মানুষ ব্যতীত অন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে
হুইচ প্রয়োজন হয়। আই স দ্য বেবি হুইচ ওয়াজ প্লেয়িং অ্যালোন, তো বেবি হচ্ছে শিশু, শিশুর ক্ষেত্রে হুইচ বসে। আর এখানে একটা নোট দেওয়া আছে যে হুইচ সাবজেক্টেরও সমমান আবার অবজেক্টেরও সমমান, তাই হুইচ যদি সাবজেক্ট হয় তাহলে এরপরে ভার্ব বসে, আর অবজেক্ট হলে নাউন বা প্রোনাউন বসে। তো আমরা এই উদাহরণে দেখতে পাচ্ছি হুইচের পরে ওয়াস, মানে হুইচের পরে ভার্ব প্রথম উদাহরণে। তো হুইচের পরে যেহেতু ভার্ব দেখতে পাচ্ছি তাহলে এখানে এটা সাবজেক্ট, কারণ এখানে বলা আছে হুইচ যদি সাবজেক্ট হয় তাহলে এরপরে ভার্ব বসে। তো এখানে যেহেতু ভার্ব বসেছে তাহলে হুইচ এখানে সাবজেক্টের ভূমিকা পালন করছে। আর এখানে মানে দ্বিতীয় ক্লজটির মানে রিলেটিভ ক্লজটির সাবজেক্টের ভূমিকা পালন করছে। দ্বিতীয় উদাহরণে হুইচের পরে দেখা যাচ্ছে ইউ, মানে একটা প্রোনাউন। এই যে অবজেক্ট হলে নাউন বা প্রোনাউন বসে, এখানে হুইচটা অবজেক্টের ভূমিকা পালন করছে, দ্বিতীয় ক্লজের অবজেক্ট। এখানে আবার হুইচের পরে ওয়াস, মানে হুইচের পরপর ভার্ব দেখা যাচ্ছে, তাহলে হুইচ এখানে সাবজেক্টের ভূমিকা পালন করছে, এই রিলেটিভ ক্লজটির সাবজেক্টের ভূমিকা পালন করছে। দ্যাট এটা হচ্ছে আরেকটা রিলেটিভ প্রোনাউন, এটার অর্থ হচ্ছে যে, যারা, যেটি, যেগুলো। অর্থাৎ এটা হু এরও কাজ করে, মানে হু এর বিকল্প হিসেবে ইউজ করা যায়, কারণ হু অর্থ হচ্ছে যে বা যারা। যেখানে আমাদের হু ব্যবহার করার দরকার হয় সেখানে আমরা হু ব্যবহার না করে হু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করতে পারি। আবার যেটি বা যেগুলো এটা হচ্ছে হুইচ এর বাংলা, তাই তো। তো হুইচ যেখানে যেখানে আমরা ব্যবহার করি সেখানে আমরা চাইলে ইচ্ছে করলে হুইচ ব্যবহার না করে দ্যাট ব্যবহার করতে পারি। যেমন আই নো দ্য বয়েজ দ্যাট আর প্লেয়িং, আমি সেই ছেলেগুলোকে চিনি যারা খেলছে, দেয়ার সেখানে। এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে বয়েজের পরে। বয়েজ হচ্ছে একটা ব্যক্তিবাচক নাউন, তো আমরা একটু আগে আলোচনা করেছি যে ব্যক্তিবাচক নাউনের পরে হু বসে, অর্থাৎ আমি এখানে চাইলে হুও বসাতে পারি, হু বসাতে পারি, আবার আমার ইচ্ছে হলে আমি দ্যাট বসাতে পারি, অর্থাৎ হু এর বিকল্প হিসেবে দ্যাট ব্যবহার করা যায়। আরেকটা এক্সাম্পলে দেখা যাচ্ছে আই লস্ট দ্য বুক, আমি সেই বইটা হারিয়ে ফেলেছি, দ্যাট ওয়াজ বট ইয়েস্টারডে, যেটা গতকাল কেনা হয়েছে। যেটা যেটা মানে বুক, বুক হচ্ছে বস্তুবাচক নাউন। তো আমরা তো জানি যে বস্তুবাচক নাউনের ক্ষেত্রে হুইচ ব্যবহার করা হয়, কিন্তু হুইচের পরিবর্তে আমরা চাইলে দ্যাটও ব্যবহার করতে পারি। আরও কয়েকটি রিলেটিভ প্রোনাউন আছে, যথা বাট, হয়ার, হয়েন। এই বাটটা কিন্তু আমরা কিন্তু ইংরেজি যেটা বাট ব্যবহার করি সেই বাট নয়, কিন্তু ইংরেজি হিসেবে যে বাটটা ব্যবহার হয় সেটা হচ্ছে কনজাংশন। এখানে যে বাটটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটার ভিন্ন ব্যবহার। এই বাট এর বাংলা অর্থ হচ্ছে যে ডট ডট না, মানে যে ডট ডট না, এই অর্থটা প্রকাশ করে বাট। অর্থাৎ ইংরেজিতে বললে হু এবং নটকে একত্র করে যে অর্থ হয় সেটা হচ্ছে বাট। হু মানে যে, নট মানে না, তাহলে যে ডট ডট না এই অর্থটা বাট প্রকাশ করে। যেমন দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড, অর্থাৎ এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তো এখানে যে তার সন্তানকে ভালোবাসে না, না মানে নট, এখানে কিন্তু শো হচ্ছে না, দেখাচ্ছে না, কারণ বাটের ভিতরে যেও আছে এবং নটও আছে। এই বাক্যটাকে যদি আমি এইভাবে বলি, দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই, মাদার তো একটা ব্যক্তিবাচক নাউন, তো আমি হু দিয়ে যদি করি, যে আলাদা করে ফেলি হু, তাহলে না আলাদা করে নট আলাদা করে ব্যবহার করতে হবে, হু ডাজ নট লাভ হার চাইল্ড। এরপর আমরা আলোচনা করব হয়ার নিয়ে। হয়ার কিন্তু সবসময় রিলেটিভ প্রোনাউন নয়। হয়ার যখন কোনো প্লেস মানে নাউন, অর্থাৎ কোনো জায়গার নামের পরে যদি হয়ার ব্যবহার করা হয় তাহলে হয়ারটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং হয়ারের বাংলা অর্থ হচ্ছে যেখানে। যেমন দিস ইজ দ্য লাইব্রেরি হয়ার উই মেট ফার্স্ট, এটাই সেই লাইব্রেরি যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। তা আমরা চাইলে হয়ার ব্যবহার না করে, যেহেতু লাইব্রেরি একটা বস্তুবাচক নাউন, তাহলে আমরা হুইচে ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে হুইচের পূর্বে একটা উপযুক্ত প্রেপোজিশন বসাতে হবে, মানে লাইব্রেরির সাথে অ্যাট ম্যাচ করে, তাই অ্যাট হুইচ এভাবে আমরা বলতে পারি। আরেকটা উদাহরণ দেখাচ্ছে যে দিস ইজ দ্য সিটি, এটাই সেই শহর, হয়ার যেখানে উই লিভ, এটাই সেই শহর যেখানে আমরা বসবাস করি। তো এখানে সিটি একটা স্থান, একটা প্লেস বাচক নাউন, তাহলে এটার পাশে আমি হয়ার দিতে পারি। আবার হয়ারের পরিবর্তে আমি চাইলে সিটি যেহেতু একটা বস্তুবাচক নাউন, আমি হুইচও ব্যবহার করতে পারি, তবে উপযুক্ত প্রেপোজিশন দিয়ে। হুইচ সিটি আমরা জানি যে সিটির পূর্বে ইন দিয়ে বলতে হয় মধ্যে বোঝাতে, তো এটা ইন হুইচ উই লিভ, এটা এভাবেও লিখতে পারি। এখন আমরা আলোচনা করব হয়েন নিয়ে। হয়েন একটা রিলেটিভ প্রোনাউন, তবে সবসময় হয়েন কিন্তু রিলেটিভ প্রোনাউন নয়, যখন এটা একটা নাউন বিশেষ করে সময়বাচক নাউনের পরে বসবে। যেমন ডে মানে কোনো দিন, মাস, ইয়ার, বছর,
তারপরে সিজন, ঋতু, মানে সময়বাচক কোনো নাউনের পরপর যদি আমরা হয়েন ব্যবহার করি তাহলে তখন সে হয়েনকে রিলেটিভ প্রোনাউন হিসেবে গণ্য করা হবে। আর হয়েনের বাংলা অর্থ হচ্ছে যখন। তো যেমন আমরা একটু উদাহরণ করে দেখি। আই ক্যান স্টিল রিমেম্বার দ্য ডে, আমি এখনও সেই দিনটা স্মরণ করতে পারি। হোয়েন উই মেট ফার্স্ট, আমি এখনও স্মরণ করতে পারি সেই দিনটা যখন আমাদের প্রথম দেখা হয়েছিল। তাহলে এখানে হোয়েন ডে নামক একটা সময়বাচক নাউনের পরে বসেছে, তাই হোয়েনটা হচ্ছে এই বাক্যে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হোয়েন দিয়ে এই রিলেটিভ ক্লজটি তৈরি হয়েছে। তো হোয়েনের পরিবর্তে আমরা চাইলে আবার হুইচও করতে পারি, যেহেতু ডেটা বস্তুবাচক একটা নাউন, তাহলে আমরা হুইচ যদি করি উপযুক্ত প্রেপোজিশন ব্যবহার করতে হবে। আর দিনের আগে প্রেপোজিশনের নিয়ম অনুসারে ডের পূর্বে অন ব্যবহার হয়, তাই অন হুইচ আমরা ব্যবহার করতে পারি। যদি হোয়েন না লিখতে চাই অন হুইচ ব্যবহার করতে পারি। ইট ওয়াজ 2006 হোয়েন হি ওয়াজ বর্ন, অর্থাৎ 2006 সালে, এটা ছিল 2006 সাল যখন সে জন্মগ্রহণ করেছিল। তাহলে যখনের পূর্বে একটা নাউন আছে, 2006 সাল, একটা সালের নাম আছে, তাহলে এটা একটা সময়বাচক নাউন। তাহলে এটার পরপর যেহেতু হয়েন আছে, এই হয়েনটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। আবার আমি চাইলে হয়েনের পরিবর্তে হুইচও ব্যবহার করতে পারি, তবে উপযুক্ত প্রেপোজিশন দিয়ে। সালের পূর্বে যেহেতু ইন ম্যাচ করে, তাহলে ইন দিয়ে আমি লিখতে পারি, অর্থাৎ ইট ওয়াজ 2006 ইন হুইচ হি ওয়াজ বর্ন। হোয়াট কি রিলেটিভ প্রোনাউন হয়? হোয়াট এর বাংলা অর্থ হচ্ছে যা অথবা যাহা। আসলে প্রশ্নবোধক হলে হোয়াট অর্থ কি, কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হলে হোয়াট মানে হচ্ছে যা। এটিও একটি রিলেটিভ প্রোনাউন, তবে এটি ব্যতিক্রম, অন্য রিলেটিভ প্রোনাউনদের মতো এটা নয়। কেন ব্যতিক্রম? হোয়াট ব্যবহার করা হলে, যদি কখনো আমি রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট ব্যবহার করি, তাহলে তার পূর্বে নাউন ব্যবহার করা যায় না। আমরা তো সবসময় জেনে এসেছি এতক্ষণ আলোচনা থেকে যে রিলেটিভ প্রোনাউন যেটাই ব্যবহার করি নাউনের পরপর বসবে। ব্যক্তিবাচক নাউন হলে হু, বস্তুবাচক বা মানুষ ব্যতীত অন্যান্য প্রাণী বা শিশুর ক্ষেত্রে হুইচ, তারপর দ্যাট সর্বক্ষেত্রে ব্যবহার হয়, হুম ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো নাউনের পরে বসে। কিন্তু হোয়াট হচ্ছে একমাত্র ব্যতিক্রম, যেটার পূর্বে কখনো কোনো নাউন ব্যবহার করা যায় না। যেমন হোয়াট ক্যান নট বি কিউয়ার্ড মাস্ট বি এন্ডিউয়ার্ড, অর্থাৎ যার আরোগ্য নেই, যার আরোগ্য করা যায় না সেটা আমাদেরকে সহ্য করতে হবে, অবশ্যই সেটা সহ্য করতে হবে। অর্থাৎ যে রোগের কোনো ওষুধ নেই সেই রোগ আমাদেরকে সহ্য করতে হবে। তো এখানে হোয়াট যার আরোগ্য নেই, এটা কি কোনো রোগের নাম বলেনি, পূর্বে কোনো নাউন বলেনি, বা ডিজিজ শব্দটাও বলেনি। তাহলে হোয়াট ব্যবহার করলে রিলেটিভ প্রোনাউন হিসাবে তার পূর্বে কখনো নাউন থাকবে না। ইউ উইল নেভার গেইন, তুমি কখনো অর্জন করতে পারবে না, হোয়াট ইউ ওয়ান্ট, যা তুমি চাও। তাই তুমি যা চাও তা কখনো অর্জন করতে পারবে না। এই যে এখানে হোয়াট যা তুমি চাও, সেটা কি টাকা পয়সা বা ধন দৌলত বা বই কলম ভালোবাসা, কি চাও তুমি, সেটা এখানে নাউনটা কিন্তু উল্লেখ করা নেই। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন হোয়াট ব্যবহার হয়, তখন যে নাউনের জন্য হোয়াটটা ব্যবহার হচ্ছে সেই নাউনটা কোনোভাবেই বাক্যে ব্যবহার করা যাবে না। একটা নোট খেয়াল করবেন যে হোয়াট বাক্যের শুরুতে এবং মাঝে বসতে পারে, যেমন প্রথম উদাহরণে হোয়াট শুরুতে, দ্বিতীয় উদাহরণে মাঝামাঝিতে দেখা যাচ্ছে। অর্থাৎ এটার জন্য দুই দিকে বসাটাই অ্যালাউড, যেটার জন্য যেদিকে প্রয়োজন হবে ক্লজ তৈরি করা সেদিকেই বসতে পারবে। রিলেটিভ প্রোনাউন কি উজ্জ্ব রাখা যায়? এগুলো একটু লক্ষ্য করুন। হুম, হুইচ, দ্যাট, হোয়ার এবং হোয়েন, এই পাঁচটা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনগুলোর পরে নাউন বা প্রোনাউন থাকলে ইচ্ছে হলে, বাধ্যতামূলক না, ইচ্ছে হলে এদেরকে উজ্জ্ব রাখা যায়, মানে এদেরকে বাক্যে না লিখলেও চলে। যেমন আই নো দ্য ম্যান হুম ইউ আর লুকিং ফর, আমি সেই লোকটাকে চিনি যাকে তুমি খুঁজছো। এখানে আমি দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুম, মানে এই পাঁচটার মধ্যে একটা, এবং এটার পরে ইউ দেখা যাচ্ছে, মানে এই রিলেটিভ প্রোনাউনগুলোর পরে নাউন বা প্রোনাউন থাকলে ইচ্ছে হলে এদেরকে উজ্জ্ব রাখা যায়। যেহেতু হুমের পরে একটা প্রোনাউন দেখা যাচ্ছে, তাহলে আমি চাইলে এই বাক্যে আমি হুমটা বাদ দিয়ে লিখতে পারি। কিরকম? আই নো দ্য ম্যান ইউ আর লুকিং ফর, অর্থাৎ এখানে আমি হুমটা উজ্জ্ব রেখেছি। দুইটাই শুদ্ধ, এভাবে লিখলেও শুদ্ধ, এভাবে লিখলেও শুদ্ধ। আই লস্ট দ্য বুক হুইচ বা দ্যাট আই বোরোড ফ্রম হিম, এখানে আমি দেখতে পাচ্ছি হুইচ বা দ্যাট যে কোনো একটা ব্যবহার করি না কেন, এর পরপরে আমি আই মানে একটা প্রোনাউন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই নিয়মটার সাথে ম্যাচ করছে যে হুইচ বা দ্যাট যে কোনো একটা
এই রিলেটিভ প্রোনাউনগুলোর পরে নাউন বা প্রোনাউন থাকলে ইচ্ছে হলে এদেরকে উজ্জ্ব রাখা যায়। তো যেহেতু আমি এখানে প্রোনাউন দেখতে পাচ্ছি, আমি চাইলে হুইচ বা দ্যাট যে কোনোটাই উজ্জ্ব রাখতে পারি। যেমন এরকম, আই লস্ট দ্য বুক আই বোরোড ফ্রম হিম, অর্থাৎ এখানে আমি হুইচ বা দ্যাট কোনোটাই লিখিনি। দিস ইজ দ্য পার্ক হোয়ার উই অফেন ভিজিট, এখানে আমি হোয়ার একটা রিলেটিভ প্রোনাউন দেখতে পাচ্ছি, যেহেতু পার্ক একটা স্থানবাচক নাউন, আর স্থানবাচক নাউনের পরে হোয়ার দেখা গেলে সেই হোয়ারটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর এই রিলেটিভ প্রোনাউনের পর আমি উই দেখতে পাচ্ছি, মানে একটা প্রোনাউন দেখতে পাচ্ছি, তাহলে আমি চাইলে এই হোয়ারটাকে উজ্জ্ব রাখতে পারি, যেহেতু হোয়ারটা এই পাঁচটার একটা। কীরকম? দিস ইজ দ্য পার্ক উই অফেন ভিজিট, এখানে আমি হোয়ারটাকে উজ্জ্ব রেখেছি, এটা আমার ইচ্ছা। রিলেটিভ প্রোনাউনের পরপর ভার্ব বসানো কি কোনো নিয়ম আছে? মানে রিলেটিভ প্রোনাউনের পরপর যখন আমরা ভার্ব বসাই, সে ভার্ব বসানোর সময় কি কোনো নিয়ম কানুন মাথায় রাখতে হবে? রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন থাকে সে অ্যান্টিসিডেন্ট মানে ওই যে নাউন অনুসারে ভার্ব ব্যবহার করতে হয়। যেমন আই নো দ্য বয় হু, কারণ হু এর পরিবর্তে আবার দ্যাটও বলা যায়, ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, অর্থাৎ আমি হু বা দ্যাট যেটাই বলি সেটার পরেই তো আমাকে ইজ মানে ভার্ব ব্যবহার করতে হচ্ছে। এই ইজটা আমি ব্যবহার করব কিসের ভিত্তিতে? আসলে এই জায়গায় ভার্ব ব্যবহার হয় এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটি আছে তার সাথে মিলিয়ে। যেমন বয়, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, তাহলে এক বচন বিধায় এখানে ইজ ব্যবহার হয়েছে। আমি বাক্যটাকে একটু চেঞ্জ করে দিলাম, বয়ের স্থলে বয়েজ বসালাম, মানে প্লুরাল করে দিলাম। আর এটা প্লুরাল করে দেওয়ার কারণে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটি বসেছে সেটা আর লিখতে হয়েছে। তো আর লিখার কারণ কি? কারণ অ্যান্টিসিডেন্টটি মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউনটি প্লুরালের সাথে আর ম্যাচ করতে হয়, ইজ ম্যাচ হয় না। শি লস্ট দ্য বুক হুইচ বা দ্যাট ওয়াজ বট ইয়েস্টারডে, তো আমি এখানে রিলেটিভ প্রোনাউনের পরপর ওয়াজ ব্যবহার করেছি ভার্ব হিসেবে। এখন এই ওয়াজটা ব্যবহার হয়েছে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটি আছে মানে যেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি তার সাথে মিলিয়ে। বুকটা হচ্ছে সিঙ্গুলারের কারণে ওয়াজ লিখতে হয়েছে। সেম বাক্য যদি আমি এইভাবে বলি, শি লস্ট দ্য বুকস হুইচ বা দ্যাট অয়ার, এখন আর ওয়াজ ব্যবহার করিনি, অয়ার ব্যবহার করেছি, কারণ এই অ্যান্টিসিডেন্টটি মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউনটি প্লুরাল হয়ে গেছে, প্লুরালের সাথে আর ওয়াজ ব্যবহার করা যায় না, অয়ার ব্যবহার করতে হয়। ব্যতিক্রম, এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অর্থাৎ আমরা তো সবসময় নাউন দিয়ে বলছি, যেহেতু আমি এখানে বলেছি অ্যান্টিসিডেন্ট যেটা নাউন থাকে সেই নাউনের সাথে মিলিয়ে ব্যবহার করতে হয়, কিন্তু অনেক প্রথম দিকে আমি বলেছিলাম যে প্রোনাউন হিসেবে পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহার হতে পারে রিলেটিভ প্রোনাউনের পূর্বে, বিশেষ করে হু এর সাথে। তো এখানে ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, এখানে আমি লক্ষ্য করছি যে হু রিলেটিভ প্রোনাউনের পূর্বে আই আছে, মানে প্রোনাউন আই আছে, আই এর সাথে এম ম্যাচ করছে এই বাক্যে। একই বাক্য আমি যদি আই এর স্থলে শি দিয়ে বলি, তাহলে শি ব্যবহার করার কারণে আমার ভার্বটা ব্যবহার করতে হবে ইজ, কারণ শি এর সাথে এম ম্যাচ করবে না, ইজ ম্যাচ করে। তাহলে ব্যতিক্রম হওয়ার কারণ কি? আমরা প্রথম থেকে বলে আসছি যে রিলেটিভ প্রোনাউন নাউনের পরে বসে, নাউনের পরে বসে, নাউনের পরে বসে, নাউনের পরে বসে, মানে অ্যান্টিসিডেন্টটা নাউন, এটাই তো বলে আসছি। কিন্তু ব্যতিক্রম হচ্ছে পার্সোনাল প্রোনাউন যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা হু ব্যবহার করতে পারি। তো প্রোনাউনের ক্ষেত্রেও সেম নিয়ম প্রযোজ্য হবে, ওই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে প্রোনাউনটা থাকবে তার সাথে মিলিয়ে আমাকে ভার্বটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এক কথায় অ্যান্টিসিডেন্টকে আমাকে ফলো করতে হবে ভার্ব ব্যবহার করার সময়। সর্বশেষে অ্যাজ আমরা একটু কম গুরুত্ব দিই এটাকে রিলেটিভ প্রোনাউন হিসাবে, কিন্তু অ্যাজও একটা রিলেটিভ প্রোনাউন। এইটার অর্থ হচ্ছে যে, যাকে, যেটি, বহু বচন হলে যারা, যাদেরকে, যেগুলো। তবে এটা ইচ্ছে মতো ব্যবহার হয় না, এটা সাচ ডট ডট অ্যাজ মেনি, অ্যাজ মাচ, মানে এই কাঠামোগুলোতে যে অ্যাজ আছে সেগুলোই রিলেটিভ প্রোনাউন। সব অ্যাজ কিন্তু রিলেটিভ প্রোনাউন নয়, শুধু এই কাঠামোগুলোতে যে অ্যাজটা দেখা যায় সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন চুজ অনলি সাচ ফ্রেন্ডস, শুধু এমন বন্ধু বেছে নাও, অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট, যাদেরকে তুমি বিশ্বাস করতে পারবে। তো এখানে সাচ আছে, সাচের সাথে কাঠামো মিলিয়ে অ্যাজটা বসেছে, এই অ্যাজটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। এটার এই অ্যাজের বাংলা অর্থ হচ্ছে যাদেরকে। দ্বিতীয় উদাহরণে দেখা যাচ্ছে আই গেভ হিম অ্যাজ মাচ মানি অ্যাজ হি রিকোয়ার্ড, আমি তাকে ততগুলো টাকা দিয়েছিলাম যতগুলো তার প্রয়োজন ছিল। তো এখানে অ্যাজ মাচ একটা কাঠামোবদ্ধ ব্যবহার, তাহলে অ্যাজটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আরও একটা অ্যাজ আছে, সেটার পরিচয় কি হবে? এটার জন্য একটা নোট লক্ষ্য করতে হবে
যে অ্যাজ ডট ডট অ্যাজ মানে দুইটা এস থাকলে মানে ডাবল এস থাকলে এর ক্ষেত্রে দ্বিতীয় এসটি কনজাংটিভ অ্যাডভার্ব, অর্থাৎ এই দ্বিতীয় এজের পরিচয় হয় অ্যাডভার্ব, কিন্তু এটা কনজাংশনের মতো কাজ করে বিধায় এটার নাম হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। তো আজকের আলোচনা রিলেটিভ প্রোনাউন নিয়ে এই পর্যন্ত। এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেব। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি চাপ দেবেন, এতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে।